আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকে আমরা আলোচনা করব যারা পল্লী চিকিৎসক হতে চান। অনেকের মনের মধ্যে ইচ্ছে আছে যে আমি পল্লী চিকিৎসক হতে চাই। তাদের জন্য একটা গাইডলাইন আমরা দেওয়ার চেষ্টা করব খুব সংক্ষিপ্তভাবে। পল্লী চিকিৎসক নামের মধ্যে কেমন একটা পল্লী পল্লী ফ্লেভার আছে। আমাদের দেশে যারা কোয়ালিফাইড চিকিৎসক, অ্যালোপ্যাথিক চিকিৎসক, তারা সর্বনিম্ন এমবিবিএস। এখানে বিএমডিসি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের রেজিস্ট্রেশন ছাড়া কেউ নামের সামনে ডাক্তার লিখতে পারে না এবং প্র্যাকটিস করতে পারে না। যেহেতু বাংলাদেশের দেখা যায় যে প্রায় 80% মানুষ গ্রামে থাকে এবং এই গ্রাম অঞ্চলে, প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এত অ্যাভেলেবেল চিকিৎসক নাই, এত অ্যাভেলেবেল কোয়ালিফাইড চিকিৎসক নাই। সো প্রাইমারি এই গ্রামের বা পল্লী অঞ্চলের সাধারণ মানুষদের প্রাইমারি চিকিৎসার জন্য যারা হেল্প করেন, যারা ফার্স্ট এইডের কাজটা করেন, প্রাইমারি চিকিৎসার কাজটা করেন, যারা প্রাথমিক চিকিৎসা করে একটা পেশেন্টকে থানা শহরে বা জেলা শহরে রেফার করে দেন, তারাই হচ্ছেন পল্লী চিকিৎসক। একটি উন্নয়নশীল দেশে পল্লী চিকিৎসকদের গুরুত্ব, পল্লী চিকিৎসকদের ভূমিকা অপরিসীম। আমরা কখনোই তাদের অবদানকে ছোট করতে পারি না। আমরা যারা কোয়ালিফাইড চিকিৎসক আছি, আমরা কখনোই পল্লী চিকিৎসকদের ছোট করতে পারি না। যেহেতু আমাদের উচিত ছিল যে প্রতিটা গ্রামে গ্রামে চিকিৎসক সহজলভ্য করা। আসলে উচিত আমাদের বলতে যে আমরা ব্যক্তিগতভাবে বলছি না, সরকারের। আর এত অবকাঠামো, এত সুযোগ সুবিধা অথবা এত সহজলভ্য চিকিৎসক এখনো নাই। হ্যাঁ, যে প্রতিটা গ্রামে গ্রামে, প্রতিটা প্রত্যন্ত অঞ্চলে অঞ্চলে সরকার এরকম চিকিৎসকদের ব্যবস্থা করবেন। আর যারা এমবিবিএস চিকিৎসক হন তাদের মধ্যে কয়েকটা বিষয় কাজ করে। তারা হায়ার এডুকেশনের জন্য থাকেন, আর গ্রামে থাকলে তাদের হায়ার এডুকেশন ব্যাহত হয়। তারপরও তারা আরেকটু ভালো করতে চান। সব মিলিয়ে দেখা যায় যে তাদের মধ্যে একটা অনীহা কাজ করে, তাদের মধ্যে গ্রামে থাকার একটা অনীহা কাজ করে। এর জন্য এই গ্রামের প্রান্তিক মানুষদের প্রাইমারি স্বাস্থ্য সেবার জন্য পল্লী চিকিৎসকাই একমাত্র ভরসা। তা আমরা পল্লী চিকিৎসক যারা হতে চান তাদের জন্য আমরা আলোচনা করি। আমরা আর বেশি ভূমিকা, বেশি কচকচানিতে না গিয়ে সহজে বলে ফেলি। পল্লী চিকিৎসক হতে গেলে সর্বনিম্ন ফ্রেন্ডস আপনাকে এসএসসি বা সমমান পাস হতে হবে। বয়স এখানে কোনো বাধা না। এসএসসি তো আমরা বুঝলাম, কিন্তু সমমানটা মানে আমরা কি বুঝাচ্ছি? সমমান মানে বুঝাচ্ছি মাদ্রাসা থেকে এসএসসি ইকুইভ্যালেন্ট যে ডিগ্রিটা আছে, দাখিল মেবি, এইটা হচ্ছে সমমান। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে যারা পড়েছেন, এসএসসি বা মেট্রিক পাস করেছেন, এটা সমমান। যারা ভোকেশনাল থেকে মেট্রিক পাস করেছেন, এরা সমমান। টোটাল কথা হচ্ছে বাংলাদেশের কোনো বোর্ডের আন্ডারে, যে কোনো অথরাইজড বোর্ডের আন্ডারে, শিক্ষা বোর্ডের আন্ডারে যে এসএসসি বা এসএসসির সমমানের ডিগ্রি অর্জন করেছে তিনি পল্লী চিকিৎসক হতে পারবেন। বাংলাদেশের সরকারি পল্লী চিকিৎসক হওয়ার জন্য সরকারিভাবে দুটি কোর্স আছে। একটি কোর্সের নাম হচ্ছে সার্টিফিকেট ইন প্যারামেডিক্যাল, যে কোর্সটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে পরিচালিত হয়। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কাছ থেকে অনুমোদন নিয়ে অনুমোদন সাপেক্ষে বিভিন্ন মেডিকেল ইনস্টিটিউট গুলো এই 1 বছরের কোর্সটি করায়। এই কোর্সটি হচ্ছে 1 বছরের 6 মাস করে দুটি সেমিস্টার করতে হয়, কমপ্লিট করতে হয়। আর লাস্টে 3 মাসের ইন্টার্নশিপ আছে। এটা হচ্ছে সার্টিফিকেট ইন প্যারামেডিক্যাল। এটা বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মানে আন্ডারের প্রতিষ্ঠান বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড সরাসরি সার্টিফিকেট প্রদান করেন। এই কোর্সটি ছাড়াও আরেকটি কোর্স আছে, এটা হচ্ছে 2 বছরের। এই কোর্সটির নাম হচ্ছে কমিউনিটি প্যারামেডিক্যাল। এই কমিউনিটি প্যারামেডিক্স যারা হন তারা রেজিস্ট্রেশন পান হচ্ছে বাংলাদেশ নার্সিং কাউন্সিল থেকে, এবং কোর্সটি পরিচালিত হয় নার্সিং কাউন্সিলের তদারকিতে কোর্সটি হয়। এই দুটি কোর্স এখানে, যে কমিউনিটি প্যারামেডিক্যাল, এটা সরকারিভাবেও কোর্সটা করানো হয়। আর বিভিন্ন থানার যে উপজেলা হেলথ কমপ্লেক্স গুলোর সাথে বিভিন্ন এরকম ইনস্টিটিউট আছে। এছাড়াও আপনার প্রাইভেট ভাবে এগুলো করানো হয়। প্রাইভেট ভাবে বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন কমিউনিটি ট্রেনিং সেন্টার গুলো এই কোর্সগুলো করে। 2 বছরের কোর্স। তো এখন আমি একটু খরচের কথা বলি। খরচের কথা হচ্ছে 1 বছরের কোর্সে সাধারণত একটি প্রতিষ্ঠান ভেদে, একটি প্রতিষ্ঠান, কারণ এক একটা প্রতিষ্ঠানের এক এক রকমের নিজস্ব চার্জ আছে। এক একটি প্রতিষ্ঠান ভেদে সারা বাংলাদেশের গড় একটা ধারণা দেবো আপনাদের। সেটা হচ্ছে যে 15,000 টাকা থেকে 35,000 টাকার মধ্যে কোর্স ফি লাগে এবং ক্লাস করতে হয় বেশ। আর কমিউনিটি প্যারামেডিক্যাল 2 বছরের যে কোর্সটা আছে সেটা হচ্ছে প্রতিষ্ঠান টু প্রতিষ্ঠান ভেদে 60,000 টাকা থেকে 80,000 টাকার মধ্যে খরচ হয়। তবে যদি কোনো এনজিও বা সরকারি অর্গানাইজেশন এরকম হেল্প করে, কোনো এনজিও এই কোর্স পরিচালনা করে, তাহলে দেখা যায় অনেকেই ফ্রি সুযোগ পেতে পারে। রংপুর এলাকায় আমি জানি রিকি ম্যান্ড্রি নামে একজন আমার খুব ঘনিষ্ঠ ছিল, ও এই কমিউনিটি প্যারামেডিক্স কোর্সটা করেছে একদম ফ্রি, যেখানে এনজিওরা হেল্প করছিল।
বাট আপনি যদি এরকম হেল্প না পান কারো, তখন প্রাইভেট অর্গানাইজেশনের মাধ্যমে যদি আপনার শিখতে হয়, তাহলে আপনার প্রায় এরকমের একটা টাকা লাগবে। আপনার এত টাকা নেই, আপনি কি করবেন? আপনি একদম প্রত্যন্ত গ্রামে থাকেন, আপনি কি কোনো একজন মানুষের কাছে একটা ফার্মেসিতে বসে বসে কিছুটা শিখে নিজে প্র্যাকটিস করবেন? আসলে এটা করা যাবে না, কারণ প্রশিক্ষণবিহীন যে যে জিনিসটা আপনি একটি নিবিড় প্রশিক্ষণের মধ্যে থাকবেন না, এখানে অপব্যবহারটা বেশি হয়, আমরা এগুলো দেখি। বাংলাদেশে এই কমিউনিটি প্যারামেডিক্যাল এবং যে 2 বছরের মেয়াদি এবং সার্টিফিকেট ইন প্যারামেডিক্যাল কোর্স 1 বছর মেয়াদি, এই কোর্সটি ছাড়াও আরো একটি কোর্স আছে, যে কোর্সটি হচ্ছে 6 মাসের। খুব অল্প টাকার মধ্যে এই কোর্সটি করা যায় এবং এটি সরাসরি সরকারি কোনো কোর্স নাই 1 বছরের নিচে। বাকি যেগুলো আছে সরকার অনুমোদিত বিভিন্ন অর্গানাইজেশন এই কোর্সগুলো করায়। যেমন একটা কোর্স হচ্ছে LMAF, লোকাল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এন্ড ফ্যামিলি প্ল্যানিং, অনেকে এই কোর্সটাকে LMAFPO বলে। এটা 6 মাসের একটা প্রাইমারি কোর্স। এই কোর্সের ভিতরে কি কি শেখানো হয়? মোটামুটি এখানে অ্যানাটমি শেখানো হয়, ফিজিওলজি শেখানো হয়, গাইনি শেখানো হয়, অবস শেখানো হয়, ফার্মাকোলজি শেখানো হয়, প্র্যাকটিস শেখানো হয়, আপনার ডায়াগনোসিস শেখানো হয়, প্যাথোলজি শেখানো হয়, কমিউনিটি মেডিসিন শেখানো হয়, চাইল্ড হেলথ শেখানো হয়। বেসিক সব কনসেপ্টগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়। তার মানে যদি এই কোর্সগুলো কেউ করে, সে প্রাইমারি ট্রিটমেন্ট দেওয়ার জন্য নিজে যোগ্য হতে পারে। এখন আসেন যে যারা এগুলো পাশ করলো, তারা কি নামের আগে ডাক্তার লিখতে পারবে কিনা? না, নামের আগে ডাক্তার লিখতে কোনোভাবে পারবে না, কারণ বিএমডিসি, বাংলাদেশের অ্যালোপ্যাথিক যে প্র্যাকটিশনার সায়েন্স, বাংলাদেশের অ্যালোপ্যাথিক চিকিৎসকদের যারা নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে, এই অথরিটি হচ্ছে বিএমডিসি। বিএমডিসির অনুমোদিত কোনো মানে রেজিস্ট্রেশন ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না অ্যালোপ্যাথিক সায়েন্সে। সেই হিসাবে এমবিবিএস ছাড়া বাংলাদেশে আর এরকম ডাক্তার লেখার সরাসরি কারো সুযোগ নাই। তাহলে তারা কি লিখবে? তারা লিখতে পারবে স্বাস্থ্যকর্মী, তারা লিখতে পারবে পল্লী চিকিৎসক, তারা লিখতে পারবে গ্রাম্য ডাক্তার। তারা এছাড়া অন্য কিছু লিখতে পারবে না, তারা কোনো বিশেষজ্ঞ দাবি করতে পারবে না, তারা নিজেকে কোনো এক্সপার্ট দাবি করতে পারবে না কোনো বিষয়ের উপরে। আর মাথায় রাখতে হবে যে এখানে সরকারের নির্দিষ্ট কিছু নিয়ম আছে, রেজিস্টার্ড ফিজিশিয়ান ছাড়া কিছু কিছু ওষুধ লেখা যায় না। কিছু কিছু ড্রাগ আছে, ড্রাগ পলিসি, বাংলাদেশ সরকারের ড্রাগ পলিসি অনুযায়ী কিছু ড্রাগ আছে যে ড্রাগগুলো কে ওটিসি ড্রাগ বলা হয়। এই ড্রাগগুলো প্রায় 39টা ড্রাগ আছে। 39টা ড্রাগ এই পল্লী চিকিৎসকরা ভালোভাবে প্র্যাকটিস করতে পারবে এবং প্রাইমারি লেভেলের চিকিৎসা দিতে পারবে, তাতে আইনগত কোনো ঝামেলা থাকবে না। কিন্তু নামের আগে ডাক্তার লেখা, অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করা, সাথে সাথে জ্বরের রোগী আসছে, আমি বুঝলাম না কিছু না, অ্যান্টিবায়োটিক দিয়ে দিলাম বা মেজর কেসগুলো হ্যান্ডেল করলাম, এরকম না। প্রাইমারি মাথায় রাখতে হবে যে এই জাতীয় চিকিৎসকদের কাজ একটা, একজন পেশেন্ট সে অসুস্থ হয়ে গেছে, আশেপাশে কোনো চিকিৎসক নেই, আশেপাশে কোনো হসপিটাল নেই, আশেপাশে কোনো কোয়ালিফাইড এমবিবিএস ডক্টর নেই, আশেপাশে সরকারি হসপিটাল নেই, প্রত্যন্ত এলাকায় বা গ্রামে রাত 2টায় অথবা দিনে হোক রাতে হোক যে কোনো সময় দৌড় দিয়ে একটা মানুষ এই চিকিৎসকদের কাছে আসে। তার কাজ হচ্ছে অবস্থা অনুযায়ী সিমটম দেখে দ্রুত বা প্রাইমারি ট্রিটমেন্ট দিয়ে রেফার করে দেওয়া যদি জটিল হয়। যদি জটিল না হয়, হ্যাঁ পেটের সমস্যা হয়েছে, নর্মালি ডিসেন্ট্রি, ঠিক আছে আমি মেডিসিন দিয়ে দিলাম, নর্মালি ভাইরাল ফিভার, ঠিক আছে আমি দিয়ে দিলাম। বিষয়গুলো হচ্ছে এরকম, মানে প্রাইমারি লেভেলের যে চিকিৎসাগুলো আছে এগুলো এখানে তো ডিটেলস আর বলা যাবে না, যখন আপনারা কোর্স করবেন তখন আপনারা এগুলো বুঝবেন। তো মাথায় রাখতে হবে যে কোনো অপব্যবহার যাতে না হয়। আমাদের দেশের বর্তমানে এই ওষুধের অপব্যবহারটা খুব ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর। এত বেশি পরিমাণে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার হচ্ছে, রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে যে বিভিন্ন জেনারেশনের অ্যান্টিবায়োটিক গুলো আপনার কাজ করছে না। একটা সময় যদি অ্যান্টিবায়োটিক কাজ না করে, আপনার আমার কি অবস্থা হবে চিন্তা করে দেখেন। আমরা সামান্য টাইফয়েড জ্বরে মারা যাবো হুট করে, কারণ কোনো অ্যান্টিবায়োটিক আমার টাইফয়েডকে ভালো করতে পারবে না, কারণ আমার শরীর রেজিস্ট্যান্স হয়ে যাবে। রেজিস্ট্যান্স নিয়ে আরেকদিন আলোচনা করব। আমি শুধু এতটুকু বুঝাচ্ছি যে অপব্যবহারটা কত ভয়ঙ্কর হয়। যদি এরকম কারো ইচ্ছা থাকে পল্লী চিকিৎসক হওয়ার জন্য, আপনারা এই কোর্সগুলো করতে পারেন। খুব ভালোভাবে আপনার মানব সেবায় আপনার জীবনকে নিজেকে নিয়োজিত করতে পারেন মানুষের সেবায়। যদি অনেস্ট আপনি থাকেন, খুব ভালো আশা করি যে আপনার জীবনে একটা ভালো সুনাম বয়ে আসবে। এই সামান্য এই ছোট ছোট কোর্সের মাধ্যমে মানব সেবার দ্বারা আপনি মানুষের একদম কাছাকাছি যেতে পারবেন, মানুষের উপকার করতে পারবেন। অনেক ধন্যবাদ ফ্রেন্ড। যদি এই বিষয়ে কোনো প্রশ্ন আপনার থাকে, তাহলে আপনি আমাদের এই যে ভিডিও আছে এর নিচে কমেন্ট করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা যদি মনে হয় যে না অনেকেই কমেন্ট করে ফেলছেন, আমরা চেষ্টা করবো একটা আলাদা ভিডিও করে দেওয়ার জন্য, যাতে সবাই এটা জানতে পারে। আর যদি দেখি যে না উত্তরটা ওইখানে দেওয়া যায়, ওইখানে দিয়ে দেবো আমরা। ঠিক আছে, ভালো থাকবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনো সাবস্ক্রাইব করে ফেলুন। আর আমাদের এই ভিডিওগুলো অনেকের কাজে লাগতে পারে, সো শেয়ার করুন আপনাদের ফেসবুকে, আপনাদের টুইটারে, অথবা আপনি যে সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করেন।
অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।